যে বলেছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, জবাব দেওয়া হবে তো? হ্যাঁ, মমতাকে বলে দিন, মমতাকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, একদম বিতর্ক করার কোনো জায়গা নাই। যাও দিল্লিতে গিয়ে ভোটটা নিয়ে নাও। দিল্লির নেতাদেরকে দিয়ে তোমার দল তৈরি হয়েছে বিজেপি, তুমি সিম্বল পেয়েছো দিল্লি নেতাদের জন্য, দিল্লিতে গিয়ে করো। এটা রেকর্ড হচ্ছে তো? আমার এখানকে যারা ভাঙড়ের যারা আছে তৃণমূলের নেতারা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূলের ঝান্ডাকে তারা ভালোবেসে করছে, বিতর্ক নয়। আমি শুধু একটা কথা বলবো, এটা ভেরিফাই করে নেবেন। তৃণমূল বিজেপির গর্ভে জন্ম কি জন্ম নয়, একটা আমি শুধু বলবো। উদাহরণ দিচ্ছি, এই সিম্বল দেখতে পাচ্ছেন এখানে, দেখুন জোড়া ফুল তো, হ্যাঁ? এই সিম্বলটা তৃণমূল কবে পেয়েছে? এর উত্তরটা তৃণমূলের বন্ধুদের কাছ থেকে ভালোবাসে জিজ্ঞাসা করবে। অশান্তি নয়, ও তো পাড়ার ছেলে আপনার, কার সাথে আপনি ঝগড়া করবেন? সকালে উঠলে এক চায়ের দোকানে দেখেন, একটু পরে চাটা খেয়ে মাঠে যখন চাষ করতে যান এক জায়গায় থাকেন, ভ্যানটা নিয়ে যখন রাস্তার ধারে দাঁড়ান গিয়ে, বা সন্ধ্যাবেলা যখন কাজকর্ম ফিরে এসে সন্ধ্যাবেলায় মাচায় বসে আড্ডা মারেন, তারই তো মুখ দেখেন আপনারা। কার সাথে আপনারা ঝগড়া করবেন ভাই? কোনোদিন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াই হতে দেখেছেন? নওশাদ সিদ্দিকীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দেখেছেন? কিন্তু চোর ডাকাত যা বলি সব মাইকের মিডিয়ার মাধ্যমে বলি। তাহলে আপনারা লড়াই করবেন কেন? এমনি জিজ্ঞাসা করবেন, দেখবেন ওর ওই তৃণমূলের বন্ধু দেখবেন ঘোর কাটবে, ঘোরে আছে তো ঘোরটা কাটবে। দেখুন আমি বলি, এই সিম্বল আমরা তো পার্টি রেজিস্ট্রেশন করেছি, আমরাও তো একটা সিম্বল চেয়েছিলাম, বই খাতা পেন, বিচু দিক দিয়ে সূর্য উঠছে, উদীয়মান সূর্য, কিন্তু আমরা পাবো না। কেন? কোনো ন্যাশনাল লেভেলের পার্টি যদি রেকমেন্ড করে যে এই দলকে এই সিম্বলটা দেওয়া হোক, সে পেতে পারে। এইবার প্রশ্ন, জোড়া ফুলের জন্য কে রেকমেন্ড করেছিল? বুঝতে পারছেন কি বলছি? এই জোড়া ফুলটার জন্য কে? কেন ফ্রি সিম্বল থেকে পাইনি ভাই, তাহলে কে করেছিল? হ্যাঁ, আমি বলছি না কথাটা। কদিন আগে বিজেপি রাজ্য সভাপতি কি বলেছে, শ্রমিক ভট্টাচার্য সাহেব, যে লেবার রুমে যদি বিজেপি দুটো নেতার নাম বলেছে, ওরা না থাকলে তৃণমূল দলটার জন্ম হতো না। বুঝতে পারছেন তো? ফ্রি সিম্বল থেকে নয়, এটা ডাইরেক্ট সিম্বল পেয়েছে বিজেপি রেকমেন্ডেশন। এবার এখানে যারা তৃণমূল করছেন তাদের বলবো, যে দল বিজেপির দ্বারা তৈরি, সে বিজেপির বিরুদ্ধে কত বেশি লড়াই করবে ভাই? যদি সত্যিকারের অর্থে বিজেপির বিরুদ্ধে লড়াই করে, প্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া। শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখলে, এই যে কথা বলে পশ্চিমবাংলার আমরা দীর্ঘদিনের সম্পর্ক, আমি আর আবাদি দিদিভাইয়ের সম্পর্ক নষ্ট করতে কে চাইছে? শুভেন্দু অধিকারী। যা বক্তব্য দিচ্ছে আবাদি আর নওশাদ সিদ্দিকী, যে দিদিভাইয়ের সম্পর্ক, সে নষ্ট হয়ে যাবে। তাহলে শুভেন্দু অধিকারীকে ধরে জেলে রাখলেই সমস্যা মিটে যাবে। কিন্তু শুভেন্দু অধিকারী কি রাখছে? আমি কিন্তু কোনো পুলিশকে কোনোদিন খারাপ ভাষা বলি না। একটা দালাল পুলিশ ছিল, তাকে দালাল বলেছি, তার জন্য আমার নামে কেস হয়ে গেল। আর শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের সিপি স্যারকে অমুকের তমুক বলেছিল, জানেন, মনে আছে তো নাকি? তাকে একটা নোটিশ পাঠালো না মমতা ব্যানার্জি। কারণটা কি? শুভেন্দু অধিকারীকে ধরে যদি জেলের মধ্যে রেখে দেয়, সাম্প্রদায়িক রাজনীতি করতে পারবে না, মুসলমান হিন্দু বিভাজন হবে না। মুসলমান হিন্দু তখন কিসের প্রশ্ন করবে? যে আমি 1,500 টাকায়, আমি 1,500 টাকা আমার চলবে না, আমার কাজের ব্যবস্থা করতে হবে, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করতে হবে। স্কুলে টিচার নাই কেন? হসপিটালে ডক্টর নাই কেন? মহিলা নিরাপত্তা নাই কেন? সরকারি কর্মচারীদের তাদের হকের দিয়ে ঠিকমতো পাচ্ছে না কেন? সার্বিক ডেভেলপমেন্টের কথা বলবে। রঙ্গনাথ মিশ্র কমিশনের অনুযায়ী কৃষকরা তার উৎপাদিত ফসলের, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষকরা তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন? হিন্দু মুসলমান এক হয়ে প্রশ্ন করবে। তাই প্রশ্ন করলে সরকার উত্তর দিতে পারবে না, সেই জন্য শুভেন্দু বাবুকে ছেড়ে রেখে দিয়েছে। তুই হিন্দু ভাই ভাই বল, এইদিকে মুসলমানদেরকে আমি ভয় দেখিয়ে দিই, দুই দিদি ভাই মিলে এটা ভাগ করে রেখে দিই। আর ওকে যদি জেলের মধ্যে ভরে রাখে, ওনাকে এইসব কথাই হবে না। তখন মানুষ ডেভেলপমেন্টের প্রশ্ন করবে, যে আপনি বলছেন 2 কোটি মানুষকে চাকরি দিয়েছেন, আর বেকার ভাতার লাইনে 1 কোটি মানুষ ফর্ম ফিল আপ করলো, তাহলে কি করে? কি বলছি বুঝতে পেরেছেন? এই প্রশ্নটা কিন্তু আজকে হচ্ছে না, কারণ আবাদি আর নওশাদ সিদ্দিকী কিন্তু আলাদা করে রেখেছে। হলে আওয়াজ উঠলো, এই আওয়াজটা দীর্ঘমেয়াদী হচ্ছে না। যখন নওশাদ সিদ্দিকী আবাদি 2 দিদি ভাই এক জায়গায় হয়ে যাব না, এটা তখন না পালাবে। তাই বন্ধুগণ, আমি বক্তব্যে যাচ্ছি না। আমার অনুরোধ এটাই,
যদি বিগত 5 বছর এমএলএ হিসাবে যে পরিষেবা পেয়েছেন আমার কাছ থেকে, আরও আগামী 5 বছর এই রকম পরিষেবা পেতে চান, যে ঘরের ছেলের মতো যখন ডাকি বিধায়ককে তখন হাজির হয়ে যায়, বা নিয়ম করে করে প্রতিটা বুথে বুথে এসে মানুষের সমস্যা শুনে সমাধান করার জন্য কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে তথ্য পৌঁছে দেয় এবং তার সর্বোচ্চ শক্তি দিয়ে সেটা সমাধান করার চেষ্টা করে, আগামী 5 বছরের জন্য আমরা খামচিহ্নকে, নওশাদ সিদ্দিকীকে সুযোগ দেবো। তাহলে 29শে এপ্রিল আসছে দিন, আপনারা দলবদ্ধ হয়ে খামচিহ্নে ভোটটা দিন। আর যদি মনে করেন আগামী দিনে একটা নটোরিয়াস ক্রিমিনালকে সুযোগ দেব যে তোলাবাজি করবে, খুনোখুনি করবে, তার স্বার্থের জন্য তার দলের নেতাকে মারবে, অন্য দলের নেতাকে মারবে, জানি না কখন পুলিশের ওপর আক্রমণ করে দিতে পারে, তাহলে আপনারা তাকে সুযোগ দেবেন। কাকে সুযোগ দেবেন আপনারা? কাকে দেবেন? হ্যাঁ, আসছে না, এটা আপনাদের উপর নির্ভর করছে। ভোটের জন্য আমি ভাই টাকাও দিতে পারবো না, বুথ দখলও আমি করতে পারবো না। আমি এবার আসা যাই, এই সব বক্তব্য সাইডে রেখে দিলাম এসআইআর নিয়ে। এখন প্রথম কথা বলি, যদি কারো আমাদের এখানকারের চালতাবেরিয়ার অঞ্চলের দক্ষিণ বামনিয়ার কারো ডিলিট হয়ে যায়, বৈধ ভোটার কিন্তু ডিলিট হয়ে গিয়েছে, তাহলে আপনি কি করবেন? আপনার এখন করণীয়টা কি? কি করবেন? করণীয়টা কি? ওই ঘাস মারা খেয়ে নেবেন, গলায় দড়িতে টেঙে যাবেন নাকি? আমি আপনাদের বলি, আমি দাদুর কবর দেখাই বলে অনেকের রাগ হয়, আমি দাদুর কবর দেখাই বলে অনেকের রাগ হয়, সেই ঘুরে ফিরে দাদুর কবরই তোমাকে আসতে হবে। দু মাথায় রেখো, দাদুর কবরে যদি দাদু যেখানে শুয়ে আছে না, যদি কাগজটা না থাকতো, ওই নটোরিয়াস ক্রিমিনাল ওটাও দেখতে দখল করে নিত। তা দাদু যে কবরটায় শুয়ে আছে সেখানে দলিল আছে, ওই দলিলটা দেশ স্বাধীন হওয়ার আগে। ভোটাধিকার থাকবে কি থাকবে না? কার ভোটাধিকার থাকবে না? যে ভারতীয় নয়, যে 18 বছরের নিচে। ভোটাধিকার কারা পাবে? যে ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে। তো আমি ভারতীয় কি ভারতীয় নয়, তাহলে আমার দাদুর কবরের দলিলটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। কিন্তু এখন কি করছে? পেরেশানি করছে, হয়রানি করছে, অহেতুক আপনাকে ডিস্টার্ব করছে। কে? নির্বাচন কমিশন। কারা ডিস্টার্ব করাচ্ছে? মমতা দিদি আর নরেন্দ্র দামোদর দাস মোদী, বিজেপি তৃণমূল মিলে আপনাকে আমাকে এই হয়রানি করাচ্ছে। আমি যদি ভুল বলি আমাকে কিন্তু ছেড়ে কথা বলবে না ওরা। বিনা দোষে প্রায় 20টা মামলা খেয়েছি, আর যদি দোষ করি তাহলে কটা মামলা খাবো বুঝতে পারছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি। এখন করণীয় কি? যদি কারো ডিলিট আসে, আমি প্রথম দিন বলেছি, আজকেও বলেছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হয়ে গেলে ডিলিট থেকে কি ভ্যালিড হয়ে যাবে? হবে? আপনি আতঙ্কিত হয়ে গেছেন, আপনার ভোট ডিলিট হয়ে গেছে, আপনার কি অটোমেটিক্যালি ভ্যালিড হয়ে যাবে? তাহলে কী করে? ওর ওষুধ আছে। এখন সুপ্রিম কোর্ট যেটা বলেছে, ট্রাইব্যুনাল, স্টেটকে বলেছে, রাজ্যকে বলেছে ট্রাইব্যুনাল গঠন করে, ট্রাইব্যুনালের মাধ্যমে ভেরিফাই হবে। ট্রাইব্যুনালটা একটা ওয়ান টাইপ অফ জুডিশিয়ারি সিস্টেম। তার মাধ্যমে বিচার হয়ে আপনার লিস্টে নাম উঠবে। কিন্তু 5 দিন হয়ে গেল, ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশড হয়েছে, এখন পর্যন্ত জেলায় আমাদের পশ্চিমবাংলায় কটা ট্রাইব্যুনাল চালু হয়েছে? ট্রাইব্যুনালটাকে চালু করার দায়িত্ব কার? রাজ্য সরকারের। ঠান্ডা মাথায় বুঝবেন। সুপ্রিম কোর্ট বলছে যাদের ভোট ডিলিট হয়েছে তারা সুযোগ পাবে ট্রাইব্যুনালে গিয়ে নিজেকে প্রমাণ করার, কিন্তু বলেছে 15 দিনের মধ্যে যেতে হবে সম্ভবত। আজকে 5 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত ট্রাইব্যুনাল চালু করেনি। ট্রাইব্যুনাল চালু করার দায়িত্ব কার? পশ্চিমবাংলা সরকারের। তাহলে বলুন, প্রকৃতপক্ষে বিপদের দিকে বিজেপি তৃণমূল মিলে ঠেলে দিচ্ছেন আমাদেরকে। জীবনের প্রথম শুনলাম লজিক্যাল ডিসক্রিপেন্সি, নামের উচ্চারণ করতে করতে 3 দিন টাইম লাগলো। অ্যাডজুডিকেশন, ওরে বাবা, দাঁত ফাঁত ভেঙে যাওয়ার খাপ। গ্রামের মানুষ ভাই, আমি গ্রামের ছেলে, উচ্চারণ করতে হয়েছে আগে ভালো, ঘরে বসে একটু মজা করে বললাম যাতে ভুল না বলে ফেলি। হ্যাঁ, অ্যাডজুডিকেশন 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই, অ্যাডজুডিকেশন নাই। আমাদের এখানে হলো কেন? এটাও হতো না, এটাও মমতা ব্যানার্জির জন্য হয়েছে। দেখুন, এর শুধু আপনারা রেকর্ড করছেন না, নির্বাচন কমিশনের এখনও একটা ক্যামেরা আছে, আমার বক্তব্য রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল কথা বলি আমার হয়তো 2 দিন সাসপেন্ড করে দিতে পারে, বক্তব্য নাও আটকে দিতে পারে। তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লাইনে যে দাঁড়াতে হয়েছে, এর জন্য সবথেকে বেশি দায়ী নাম যিনি, মমতা ব্যানার্জি। বা অ্যাডজুডিকেশন তার পরের পার্টের জন্য মমতা ব্যানার্জি দায়ী। দেখুন, 250 কোটি টাকা মমতা ব্যানার্জি খরচ করলেন,
90,000 অফিসার দিলেন দ্রুততার সাথে এসআইআর করার জন্য, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর দিল না। ওই কম্পিউটার অপারেটর যখনই দিল না, বিজেপি তার নির্বাচন পোষ্য এখন হয়ে গেছে। তো কারণ নির্বাচন কমিশনের লেটার হেডে বিজেপির স্টাম্প, এখন ভাবতে হচ্ছে বিজেপির অফিসে নির্বাচন কমিশনের লেটার হেডে এসেছে না নির্বাচন কমিশনের অফিসে বিজেপির স্টাম্প আছে, সেটা ওরাই ভালো জানে। এখন পোষ্য হিসাবে কাজ করছে। তারপরেও বলছি, সুযোগ পেয়ে গেল, গড়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি করে দিল। নামের বানান ভুল। আমার হিন্দু সমাজের মায়েরা স্বামীর টাইটেল বিয়ের পরে ধরনা কারো নাম কি একটা নাম সুস্মিতা চ্যাটার্জি, বিয়ে হয়েছে ব্যানার্জি, তাহলে সুস্মিতা চ্যাটার্জি ব্যানার্জি অ্যাড করে অনেকে, তার নামও লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে। মুসলিম মায়েরা আগে ছিল তহুরা খাতুন, বিয়ের পরে তহুরা বিবি হয়েছে বা তহুরা বেগম হয়েছে, তাকেও যে লাইনে দাঁড় করিয়েছে। এই কাজ হতো না যদি মমতা ব্যানার্জি 1000 কম্পিউটার অপারেটর দিত। 3 থেকে 4 কোটি টাকা মাত্র খরচ হতো, কিন্তু লাইনে মানুষকে দাঁড় করালো ফাঁদে ফেলে। এখন এসে দাঁড়াচ্ছে কোথায়? দিল্লির জায়গা। আমি এসআইআর নিয়ে অনেক প্রোগ্রাম করেছি। ওই বামনিয়াটার নাম কি, পাখিয়ালা না কি আছে না, ওখানে পাখি মারাতে প্রোগ্রাম করেছি। তো কি বলেছিলাম? অনেক কথা বলেছিলাম। যদি বৈধ ভোটারের ভোট নিয়ে কাটাছেঁড়া করা হয়, আমি কিন্তু ভোটারের হয়ে আইনি লড়াই করব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আর তার একটা প্রমাণ এখানে কারিমুল আছে। কারিমুলের অঞ্চলে অর্থাৎ ভোগালী 1 নম্বর অঞ্চলে জয়নাল আবেদিনের ডিলিট করে দিয়েছে ভোট। জয়নাল আবেদিনের সাথে আমার কথা হয়, ওকে কোর্টে যেতে বলেছি। ও কোর্টে গিয়ে দেখে অলরেডি আমি কোর্টে বসে আছি। বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের বলে যাই, যদি কারো বৈধ ভোটার ডিলিট করে, ওই ঘাস মারাকেও খাওয়াত খেতে যাবেন না, আতঙ্কিত হতে যাবেন না। জানবেন আপনার বাড়ির ছেলে আছে, আপনার ছেলে নওশাদ সিদ্দিকী, আপনার ভাই নওশাদ সিদ্দিকী বেঁচে আছে। ভাইজান বেঁচে থাকতে আর্টিকেল 326 আপনার সাংবিধানিক অধিকার আমি কাউকে কাটতে দেবো না, আইনি লড়াই করে নিয়ে এসে আপনার অধিকার ফিরিয়ে দেবো। সুতরাং যদি কারো ডিলিট হয়ে থাকে, আমাদের যারা অঞ্চল নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, আপনার নাম আর ফোন নম্বরটা এদেরকে দিয়ে দেবেন। এরা আমার কাছে পাঠাবে, আমার অফিস থেকে আপনাদের কাছে ফোন আসবে, আপনাদের কি করতে হবে না করতে হবে পার্টিকুলার সব বলে দেবে। যদি উকিলের প্রয়োজন হয়, এটাও আমি কথা দিয়েছিলাম, একজন কেন 1000 লোকের যদি উকিলের প্রয়োজন হয়, নওশাদ সিদ্দিকী বিনামূল্যে সবার আইনি পরিষেবা দেবে বলেছিলাম। তো আর একটা কথা বলে যায়, দেখলে দেখা যাবে তৃণমূলের হার্ডকোর সমর্থক হয়তো তার ডিলিট হয়ে গেছে, উনি ভাবছেন নটোরিয়াস ক্রিমিনাল, তার নামটা ঠিক করে দেবে। সে এখন নিজে ভোটে জেতার জন্য, বাঁচার জন্য তৃণমূল ছেড়ে আইএসএফের নেতাদের বাড়ি বাড়িতে গিয়ে টাকার অফার করছে। আইএসএফ নেতাদের বাড়ি এখন দাম উঠছে ভালোই এদের। শুনে রাখো, আমার থেকে বেশি দাম এখন এদের উঠছে। আমি একটা অফার করবো তোমাদের, যা দেবে নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভোটে খরচ করবো, বুথ খরচ টুচ করে তত টাকা পাবো কোথায়? ব্যানার ট্যানার বেশি করে লাগাবো। ভোট ওর বাঁচানো তো দূরের কথা, এখন আমাদের নেতাদের পেছনে পড়েছে, কি লাগবে বল? একবার বস অন্তত। যাক, অত সহজ নয়। এরা গুলির সামনে লড়াই করেছে, 3টে ছেলে আমার শহীদ হয়েছে, লোকের পা কেটেছে, আমার মা বিধবা হয়েছে, ছেলে তার বাপকে হারিয়েছে। বেঈমানি আমার সাথে আশা করছি যারা আছে তারা জান চলে যাবে, তো জেল কেটেছে, বেঈমানি করবে না। হ্যাঁ, চাপে পড়ে কয়েকজন গিয়েছিল, আবার তারা এই এখন দাঁড়িয়ে আছে। না, ভালো বুদ্ধিমান ছেলে, গিয়ে কেস তুলে নিয়েছে, বুদ্ধিমানের কাজ করেছে। আমি তো বললাম যে দিল এখন নিয়ে নে, আমাদের কিন্তু পার্টির কাজে লাগাবে। কি বলছিলাম? যদি তৃণমূলের হার্ডকোর ছেলে কেউ, তৃণমূলের হার্ডকোর, তৃণমূলের নেতা, তারও যদি ডিলিট হয়ে যায়, আমি এখান থেকে বলে যাচ্ছি, সে যদি আমার সাথে গোপনে যোগাযোগ করে, আমি কথা দিলাম আমি তার পরিচয় গোপন রেখে তারও ভোটাধিকার বাঁচিয়ে আনার লড়াই, আইনি লড়াই আমি করব। তার পরিচয় গোপন থাকবে। এটাও জানি তার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসলে সে আমার বিপক্ষে ভোট দেবে। তারপরেও বলছি, আমার পক্ষে ভোট দেওয়াটা বড় কথা নয়, সাংবিধানিক অধিকার।
তার রাইটস এক্সারসাইজ করতে পারবে না। আমি চুপ করে বসে থাকতে পারি না। আমিও স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তান। আমারও পূর্বপুরুষ দেশকে স্বাধীনতা করার দেওয়ার জন্য, ব্রিটিশ মুক্ত করার জন্য লড়াই করেছে। আজকে তার খুন আমার শরীরে বইছে, আমার একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। সুতরাং তার ভোটাধিকার বাঁচানো, সংবিধানকে বাঁচানো আমার মূল লক্ষ্য। সুতরাং সে আমাকে ভোট দিক আর নাই দিক, আমার বিরুদ্ধে ভোট যাক, আমার কাছে সেটা কোনো বড় বিষয় নয়। সে তার অধিকার এক্সারসাইজ করতে পারবে, এটা আমার জন্য বড় জিনিস। যদি তোমাদেরকে যারা অঞ্চল নেতৃত্বরা আছে গোপনে যদি বলে, আমি কথা দিলাম, এখানে কথা দিয়ে যাচ্ছি, আমার কাছে অনেকে অনেক সার্টিফিকেট নিয়েছে ভাই। কিছু জায়গাতে এমএলএ সই দরকার লাগে, অনেকে নিয়েছে, বিশ্বাস করুন। সে স্টেজে উঠে আমার নামে তোখর বলেছে, আজ পর্যন্ত মুখ খুলিনি। আমার ডিউটি হচ্ছে আমি এমএলএ হিসাবে তাকে সার্টিফিকেট দিতে আমি বাধ্য। তাকে সার্টিফিকেট দিয়ে এই করবো বলে 1,21,000 টাকা আমি মাইনে পাই, বুঝতে পারছো? আর আমি যদি বলি এই তুমি আমাকে ভোট দিবনি, আমার বিরুদ্ধে বলছো, তাহলে 1,21,000 টাকা নিয়ে আমার জন্য হারাম হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। যদিও 1,21,000-এর মধ্যে আমি 21 পয়সা নিজের কাজে লাগাই না, মানুষের সাথে খরচ করি। তারপরেও আমার দায়িত্ব, আমি তার পরিচয় গোপন রেখে তাকে সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছি। ফোন করেছে, সাহেব আমার নাম হয়, আমি বলেছি আমার কাছে আসতে লাগবে না, আমি আপনাকে আমার লোক দিয়ে গোপনভাবে আমি আপনার কাছে পৌঁছে দেবো। কার ছেলের অ্যাডমিশন লাগবে, কার মেয়ের হোস্টেলের জন্য, কার মেডিকেলে অ্যাডমিশনের জন্য, অনেকে নিয়েছে। আমি সেই ধরনের রাজনীতি করি ভাই। তাই আজকে দাঁড়িয়ে এখনও বলে যাচ্ছি যে আমার রাজনৈতিক মতপার্থক্য আছে বলে সে ভোট দিতে পারবে না, আমি খুশি হব না ভাই। সে যাতে ভোট দিতে পারে তার জন্য আমি আইনি লড়াই করতে প্রস্তুত আছি। তাহলে মাথায় থাকলো, যদি কারো ডিলিট হয়ে যায়, আজকের ডেটেও বলছি, আতঙ্কিত আপনারা হবেন না, লড়ে নেব, আইনিভাবে লড়ে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।